বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে হাওয়া বাতাস। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930 সালের মুর্শিদাবাদ জেলার ঘোষবাসপুরে। ছোটদের জন্য লিখেছেন অনেক রোমাঞ্চকর গল্প। এছাড়াও তার লেখা উপন্যাস মিথিক্যাল ম্যান, কর্নেল সাহিত্য, মুরারিবাবু তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দিয়েছে। আজকের গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে আমি সুপ্রিয়। শুরু হচ্ছে হাওয়া বাতাস। সোমবার পুজোর সময় আমার মামার বাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয় ভ্রমণে গেলে বাড়ি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাজের লোক রামলালও ছিল। লোকটা রাঁধুনি হিসেবে খাসা। দুজনে মনের আনন্দে যথেষ্ট খেতুম আর ক্যারাম পিটতুম। শুধু রাতের বেলাটা, সে কথা বলতেই এই গল্প। বাড়িটা শহরতলি এলাকায়, একেবারে শুনশান, নির্জন আর গাছপালা। পুকুর ডোবাও প্রচুর। মনে হবে না শহরের নাকের ডগায় এমন পাড়াগে পরিবেশ থাকতে পারে। তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি, চারিদিকে বাগান, পুকুর, একটা বাঁশবন পর্যন্ত। রামলালের বয়স হলেও শরীরখানা এখনো জোয়ানের মতনই তাগড়া। বোঝা যায় একসময় রীতিমতো ব্যায়াম করতেন তিনি। আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক, কোনো রকম ভাবনা থাকার কথা নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোঁফে তা দিয়ে দাঁড়ালেই লেজ গুটিয়ে পালানোর পথ পাবে না। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল, কিন্তু সন্ধ্যার মুখে বাইরে গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল, দাদা বাবু, আপনি একটু দাঁড়ান তো এখানে, আমার কেমন ডর লাগছে। তখনই আঁচ করলুম লোকটাকে যতটা সাহসী ভেবেছিলুম ততটা হয়তো নয়। গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকলে রামলাল একটু হেসে বলল, চোর, গুন্ডা, ডাকু তাদের সঙ্গে এক হাত লড়া যায় দাদা বাবু, কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো লড়া যায় না। অবাক হয়ে বললুম, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস কি আবার? রামলাল চোখ টিপে বলল, সে আছে বাবু, যতক্ষণ কর্তা বাবু থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না। রাত বিরেতে উনি বাড়ি না থাকলেই বেটারা পেয়ে বসে। কেমন অস্বস্তি হয় ওর কথা শুনে। বললুম, কার কথা বলছো, খুলে বলো তো রামলাল। রামলাল ফের চোখ টিপে বলল, আছেন তো, মালুম হয়ে যাবে। হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই। দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলায় কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হিঁড়ে গলায় গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে। বাগানের দিকে যেন হুলস্থুল শুরু হলো। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি কাঁচ কাঁচ শব্দ শোনা যেতে লাগলো। ঘরের জানলার কপাটগুলো খটখট করে নড়তে লাগলো। আর সেই সময় গেল আলো নিভে। সারা এলাকা অন্ধকার হয়ে গেল দেখে বুঝলুম লোডশেডিং। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপ ধাপ করে শব্দ করে সে এসে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বলল, কিচেনে হ্যারিকেন ছিল, খুঁজে পেল না, শিগগিরই মোমবাতি জ্বালুন দাদা বাবু। টেবিলের ড্রয়ার হাতড়ে মোমবাতি বের করে জেলে নিলুম। আশ্চর্য, বাতাসটা আর নেই। বললুম, কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছ? রামলাল কাঁচু মাচু মুখে হাসল, বলল, পাইনি, আবার পেয়েছি। বুঝলেন দাদা বাবু, হাওয়া বাতাসের সঙ্গে এটে ওটা মুশকিল। দেখুন না, গলাটা এখনো বরফ হয়ে আছে। হাওয়া বাতাসের জ্বর বলে কথা। বিরক্ত হয়ে বললুম, ধ্যাত্তেরি, তোমার হাওয়া বাতাসের নিকুচি মেরেছে। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না আমি।
রামলাল তেমনি চোখ টিপে রহস্যময় হেসে বলল, আছেন যখন এ বাড়িতে সব মালুম হয়ে যাবে। এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন দাদাবাবু, বেটারা বড় জ্বালাচ্ছে। ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল। তবে লোকটা গায়ে গতরে যেমন, সাহসের বেলায় মোটেই তেমন নয়। রান্না ও খাওয়া শেষ করে উপরের ঘরে শুতে এলুম। আমি ওকে ঘরে শুতে বললুম, কিন্তু কিছু বলার আগেই রামলাল নিজেই অনুরোধ করল। ঘরের মেঝেতে শুতে পারলে রাতে ঘুমটা তার হবে, নইলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না। বাতাসের কি প্রাণ আছে? বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে? আমি এটাই ভেবে পাচ্ছিলাম না। ততক্ষণ আলো এসেছে। মেঝে শতরঞ্চির উপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করে দিয়েছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না, তাছাড়া ওই অস্বস্তি। বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটি পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাস বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানলায় খটখটিয়ে ঘুরে ঢুকল। জোরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম মশার অত্যাচারে। ভাবলুম ভালোই হলো, বাইরের এই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফারফা করুক। কিন্তু ফের লোডশেডিং। তারপর বাঁশ বনের কোঁচকোচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণাকাতর মানুষের গোঙানি শুনতে পেলুম। কে যেন প্রচণ্ড যন্ত্রণায় কুঁকিয়ে কুঁকিয়ে কাঁদছে। আমার গায়ে কাঁটা দিল। এ কখনো কানের ভুল নয়। তাছাড়া ঘরের ভিতরে বাতাস দাপিয়ে বেড়াচ্ছে। চারিদিক বাইরে এবং ভিতরে প্রচণ্ড হুলস্থুল চলছে। আমি কাঠ হয়ে পড়ে রইলুম। উঠে জানলা বন্ধ করার সাহস হলো না। তারপর আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দে কি একটা পড়ে গেল শুনলুম। পড়ার বিকট ঝনঝন শব্দে বুঝি প্রচণ্ড একটা কাঁচ ভেঙে গুড়িয়ে গেল। আমি চুপ করে থাকতে পারলুম না। ডাকলুম, রামলাল, রামলাল, ওঠো, ওঠো শিগগিরই তো। অবাক হয়ে দেখি রামলাল কখন যেন জেগে গেছে। সে গলা ভারী করে বলল, চুপ করে শুয়ে থাকুন দাদাবাবু, ও কিছু না। উঠে দাঁড়িয়ে বললুম, কি বলছো তুমি? নিশ্চয়ই নিচের কোনো ঘরে জানলা খুলে গেছে, ছবি টবি পড়ে গেছে। রামলাল বলল, ও হাওয়া বাতাসের কাণ্ড দাদাবাবু, চুপচাপ শুয়ে থাকুন। খাপ্পা হয়ে বললুম, নিকুচি মেরেছে তোমার হাওয়া বাতাসের। মামাবাবু এসে যদি দেখেন এভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি, তোমারও চাকরি যাবে আর আমিও আর মুখ দেখাতে পারবো না। ওঠো, চলো, কি ভাঙলো দেখি। রামলাল অন্ধকারে বলল, আপনি গিয়ে দেখুন দাদাবাবু, আমি যাব না। রাগ হলে মানুষের সাহস বাড়ে। বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলুম। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাস হঠাৎ থেমে গেছে। বাতাস বলা উচিত হবে না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে। এ বছরের এই সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগারে কয়েকদিন থাকে। কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট, এছাড়া এক ফোঁটা বৃষ্টি নেই। আকাশ সারাদিন প্রায় নির্মেঘ ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি। নিচের তলায় পৌঁছে মনে হলো, যা, চাবির গোছাটাই আনতে ভুলে গেছি। মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন আমাকে। বলে গেছেন প্রতিটি ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই। পরিচ্ছন্নতার বড় বাতিক ওর। টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠলুম। দরজা হাট করে খোলা। মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম। যা ভাবছি তাই।
ঘরের দেওয়ালে প্রকাণ্ড এক বিদেশি পেন্টিং টাঙানো। দাদামশাইয়ের মস্ত একটা ছবি ছিল, মহাপুরুষদের ছবি ছিল খান কতক, একটাও দেয়ালে আর নেই। মুখ থুবড়ে নিচে খান খান হয়ে গেছে কাঁচ, ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে। আরও অদ্ভুত ব্যাপার, সারা ঘরে যেন হুলস্থুল লড়াই করছে কারা। সোফাগুলো উল্টে পড়ছে, বাইরের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করছে কারা। হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপারটা দেখে। অবশ্য আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল, এবং তখনই সচেতন হয়ে আবার বোতাম টিপলুম। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত ছলকে উঠল, সারা শরীর হিম হয়ে গেল যেন। কোণের মেঝে ও দেওয়ালে চাপ চাপ রক্ত ঝলঝল করছে। আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হলো না। তক্ষুনি ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে দৌড়ে চললুম। সিঁড়িতে আছাড় খেয়ে টর্চা গেল বিগড়ে। চেঁচিয়ে উঠলুম, রামলাল, রামলাল! রামলাল মোমবাতি হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল, কি হলো দাদা বাবু? ভাঙা গলায় অতি কষ্টে বললুম, নিচের ঘরে কাকে খুন করা হয়েছে। রামলাল আশ্চর্য ফিক করে হাসল, আগের ভঙ্গিতেই বলল, ও কিছু না, ও হাওয়া বাতাসের কাজ। চলুন চলুন না দাদা বাবু। সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই। কোথাও কোথাও রক্তের একটা ফোঁটাও নেই, এতটুকু লাল দাগ পর্যন্ত নেই। তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটেও না, একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল, কর্তাবাবু বাড়ি না থাকলেই এমনটা হয়। বাড়ির ছোট বড় তা সবাই জানে। তাই রাতের ঘটনা নিয়ে আপনার মতো কেউ মাথা খারাপ করে না। শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর দেখাচ্ছিল। অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলোকে। দিন মানে হাওয়া নেই, কেমন একটা গুমোট ভাব। বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরে ক্যারাম খেললুম। তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে, আর জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া। বড় অবিশ্বাস্য লাগে। এ রাত শোয়ার সময় মনে মনে ঠিক করেছিলুম, যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকব। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করল, কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে। যথারীতি লোডশেডিং চলছে। বাইরের চারিদিকে একটা অস্বস্তিকর স্তব্ধতা, যেন মঞ্চের পর্দা ওঠার প্রতীক্ষা শুধু। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গেই আবার বাগানের দিকে সনসন করে শব্দ শুনতে পেলুম। অমনি একটা জেদ এসে গেল। নিচের ঘরটাতে কাল রাতে এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিলুম। আজ গোড়া থেকে উপস্থিত থাকা পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয়, তাই টর্চ নিয়ে চুপি চুপি বেরিয়ে গেলুম। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো হাওয়া বাতাস হুলস্থুল বাঁধিয়েছে। এসে সিঁড়িতে পা রাখা দায়। ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছি শুধু। সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায়। নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না যা দেখলুম। ঘরের দরজায় পুরনো এবং প্রকাণ্ড মচমচ এবং খটাং খটাং শব্দে দুটো পাল্লা খুলে গেল। ভেতরে তোলপাড় শুরু হলো। এক লাফে নেমে ঘরে ঢুকে পড়লুম। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতন ফ্যাকাশে বেটে একটা শরীর, মানুষের শরীর। পরনে প্যান্ট শার্ট,
তার মাথায় টুপিও যেন আছে। সে একটা ছবি টেনে নামাচ্ছিল, আমার দিকে ঘুরল। মুখটা যেন চীনাদের মতো। সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলুম, রামলাল, রামলাল। তারপর টের পেলুম অসম্ভব ঠান্ডা হিম দুটো হাতে কেউ আমার গলা টিপছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করলুম। জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ। সে আস্তে আস্তে বলল, শরীর ঠিক আছে দাদা বাবু? প্রথমে ঘড়ি দেখে নিলুম, 12:05 বাজে। ঘরে উজ্জ্বল আলো, বিদ্যুৎ এসে গেছে। শরীর খুব ক্লান্ত। গলায় সেই ঠান্ডা স্পর্শটা তখনও লেগে আছে। দুঃস্বপ্নে নয়, যা ঘটেছে সবই সত্যি। তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিলুম, সে বাধা দিয়ে বলল, চুপসে নিন্দ করুন দাদা বাবু, বুঝলেন তো? হাওয়া বাতাসের ব্যাপার কি? এ বাড়িতে কর্তামশাই কেনার পর প্রথম আমরা খুব লড়াই চেষ্টা করেছি, পারিনি। তবে কর্তামশাইও এ বাড়িতে আর থাকতে চান না, বলে গেছেন ফিরে এসে বাড়ি বেচে দেবেন। বললুম, নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল। চীনা নয় দাদা বাবু, জাপানি। শুনেছি ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোড়া মেরে আত্মহত্যা করেছিল। এই বাড়িটাই ছিল তার। তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটাকে বাঁশবনে ফেলে দিয়েছিল। তখনও নাকি ধরে প্রাণ ছিল। এখনো রাত বিরেতে বাঁশবনে শুয়ে শুয়ে কাঁদে। চমকে উঠে বললুম, তাহলে কি সেই রক্তই দেখেছি? হাড় কিরকির রক্ত। হাই তুলে রামলাল বলল, ছেড়ে দিন। আপনাকে বলেছিলুম দাদা বাবু, এসবে মাথা ঘামাবেন নিকো। হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না। লড়তে গেলেই যত ঝামেলা, বুঝলেন তো? বুঝলুম। জাপানি ভদ্রলোক মারা গেছেন বটে, এখনো ব্রিটিশের উপর রাগটা কিন্তু কমেনি। ওকে বুঝিয়ে দেওয়া দরকার এদেশ ছেড়ে ব্রিটিশরা কতকাল আগে চলে গেছে। আমার বিশ্বাস বুঝলেই হয়তো উনি স্বদেশে চলে যাবেন। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে হাওয়া বাতাস। গল্প পাঠে আমি সুপ্রিয়, অন্যান্য চরিত্রে রূপঙ্কর এবং দেবায়ন। গল্পের আবহ সঙ্গীত ও বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়। পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। শুভরাত্রি।